দুদকের উপরে আইনগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে অর্পিত দায়িত্ব আছে সুনির্দিষ্টভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের, দুর্নীতির প্রতিকার এবং প্রতিরোধের, কিন্তু তার সাথে পুরো রাষ্ট্র কাঠামোর একটা সংশ্লিষ্টতা দরকার, অংশগ্রহণ দরকার, এবং সেই লক্ষ্যে আমরা বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছি। প্রথমে তার মধ্যে আছে যে আমাদের মূলত পুরো রাষ্ট্র কাঠামো এবং সমাজকে সম্পৃক্ত করার জন্য আমরা কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, রাষ্ট্রীয় এবং আইনগতভাবে অর্পিত যে ক্ষমতা, সেটির জন্য অপব্যবহারকে, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে বা ব্যক্তিগত লক্ষ্যে উদ্দেশ্যে যদি অপব্যবহার কেউ করেন, সেটি যেন অবৈধ বা অগ্রহণযোগ্য বিবেচিত হয়, সেই লক্ষ্যে আমাদের সংবিধানের 20-2 অনুচ্ছেদের সংশোধন দরকার, এই পরামর্শটা আমি দিয়েছি। এবং সেই ক্ষেত্রে কী ধরনের সংশোধন দরকার সেটা আমরা উল্লেখ করেছি বা আমাদের প্রতিবেদনে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল কোনো নেই আমাদের। এটা একসময় জাতীয় 2010 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণীত হয়েছিল। সেটি আসলে একদিক থেকে যেরকম দুর্নীতি প্রতিরোধক সুনির্দিষ্টভাবে উপযোগী নয়, অন্যদিক থেকে সেটা অপব্যবহার হয়েছে, কোনো বাস্তব প্রয়োগ হয়নি। তা আমরা সেই বিবেচনায় আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা, দায়িত্ব নির্ধারিত থাকবে এবং সেটি তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রতিপালন করবে এবং সেটি পর্যবেক্ষণের জন্য বা সেটিকে পরিবীক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হবে। আমাদের সংবিধান থেকে, সংবিধানের 77 অনুচ্ছেদ অনুযায়ী যে অম্বুডসম্যান বা ন্যায়পালের যে প্রভিশন আছে, সেই ন্যায়পাল প্রতিষ্ঠিত করে সেই ন্যায়পালের উপর দায়িত্ব হবে যে আমাদের যে জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল হবে সেটি বাস্তবায়িত হচ্ছে কি হচ্ছে না, এবং সেই লক্ষ্যে তার উপর ভিত্তি করে পরামর্শ সুপারিশ প্রদান করা। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে যারা আপনারা এখানে উপস্থিত, আমি শিওর দ্বারা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রতি বছর কালো টাকাকে বৈধতার সুযোগ দেওয়া হয়। আমরা সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি এই বৈধতা, কালো টাকার বৈধতা দেওয়ার, অর্থাৎ অপ্রদর্শিত বা বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ চিরতরে, সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে, কোনো যুক্তিতে সেটা করা যাবে না। রাষ্ট্রীয় এবং আমরা যেটা জানি বিভিন্ন দেশের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের যে একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে স্বার্থের দ্বন্দ্ব, সেটা হচ্ছে যে ব্যক্তিগত বা পরিচয়, অবস্থান বা তার পারিবারিক বা অন্য কোনোভাবে সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে যে স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়ে তার ক্ষমতা আছে, ক্ষমতার অর্পিত ক্ষমতা, তার সেই ক্ষমতার অপব্যবহার হয় এবং সেটি প্রতিরোধ নিরোধের জন্য কোনো প্রকার স্বার্থের দ্বন্দ্ব নিরোধ বা নিরসন আইন আমাদের দেশে নেই। আমরা এই প্রস্তাব করেছি আমাদের দেশে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল, অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। এরপরে আমরা যে পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে যে বেনামি মালিকানার তথ্য প্রকাশ এবং রেজিস্টার সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা। আপনারা যারা ফলো করেছেন সব থেকে সবচেয়ে বেশি আলোচিত যে দুর্নীতি, উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং বিশেষ করে ব্যাংকিং খাত সহ বিভিন্ন খাতে যে অর্থ পাচার হয়েছে, তার কিন্তু অন্যতম মাধ্যম ছিল বেনামি কোম্পানি বা প্রতিষ্ঠানের মাধ্যমে। এই ধারাটি এটা সম্ভব হয়েছে এই কারণে যে বেনামি মালিকানার স্বচ্ছতা নাই বা চূড়ান্ত যে কোনো প্রতিষ্ঠানের চূড়ান্ত মালিকানা কে সেটা বের করা কঠিন হয় এবং সেটা প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই। এই কারণে আমরা সুপারিশ করছি যে আমাদের বাংলাদেশে একটি বেনামি মালিকানার বা চূড়ান্ত মালিকানা, বেনামি এবং চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা আইন লাগবে এবং সেটির উপর ভিত্তি করে একটি রেজিস্টার থাকবে, তথ্য ভাণ্ডার, যেটি জনগণের জ্ঞাতার্থে প্রকাশিত থাকবে, যার ফলে এটা ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এরপরে হচ্ছে যে আমাদের সকল সরকারি খাতে বিশেষ করে বেশ কিছু প্রতিষ্ঠান যেমন থানা, রেজিস্ট্রার্স অফিস বা নিবন্ধন কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, পাসপোর্ট অফিস, এই ধরনের স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, এই ধরনের মৌলিক সেবামূলক খাতগুলো আছে, প্রতিটি খাতে আমাদের এন্ড টু এন্ড অটোমেশন করার আমরা প্রস্তাব সুপারিশ করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ সকল সেবামূলক খাতগুলোতে সেবা প্রদান প্রক্রিয়া এবং তার তথ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াতে
অটোমেশন করতে হবে পুরো সম্পূর্ণভাবে, যার মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, অবৈধ লেনদেন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর আমরা যে বিষয়টি বলেছি সেটা জাতিসংঘের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন আছে, সেই কনভেনশনের আওতায় আমাদের যে অঙ্গীকারগুলো আছে তার মধ্যে ছিল, তার মধ্যে একটি খাত এখনো পর্যন্ত আমাদের অঙ্গীকার পূরণ হয়নি, সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা, অর্থাৎ বেসরকারি খাতে ঘুষ লেনদেন যে অবৈধ, সেইটাকে এখন পর্যন্ত আমরা আইনগতভাবে নিশ্চিত করতে পারি নাই, নির্ধারণ করা যায়নি। সেই লক্ষ্যে একটা আইন প্রণয়নের কথা আমরা সুপারিশ করছি। এর বাইরে আরো দুইটি আন্তর্জাতিক উদ্যোগের সাথে আমাদের সংশ্লিষ্টতার কথা বলছি বাংলাদেশের। প্রথমটি হচ্ছে যে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড নামে একটি প্রক্রিয়া আছে, যার মাধ্যমে যে কোনো পৃথিবীর সব দেশের সব মানুষের ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরে যত লেনদেন আছে সেগুলোর অটোমেটিক্যালি ইনস্ট্যান্টলি যে সমস্ত রেগুলেটরি আছে সংশ্লিষ্ট দেশে তাদের কাছে ভিজিবল বা অ্যাক্সেসেবল হবে। এই প্রক্রিয়ার মধ্যে পৃথিবীর 122টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশ সেটি হয় নাই। আমরা চাই বাংলাদেশ যেন CRS বা কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড এর আওতাভুক্ত হয়, সদস্য রাষ্ট্র হয়। এরপরে আরেকটি উদ্যোগের কথা আমরা বলছি, সেটা হচ্ছে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ, অর্থাৎ সরকার উন্মুক্ত সরকার ব্যবস্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং জাতীয়ভাবে তো সরকারি খাতে সকল তথ্য, সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পেছনে তথ্য সবকিছু উন্মুক্তভাবে প্রকাশিত হবে জনগণের স্বার্থে, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই তথ্য প্রকাশের যে প্রক্রিয়া সেটাকে সমৃদ্ধতর করা, এবং শুধুমাত্র জাতীয় স্বভাবে নয়, স্থানীয় সরকার সহ বিভিন্ন এবং বেসরকারি সংস্থার অংশগ্রহণে এই তথ্য প্রকাশ প্রক্রিয়াকে উন্মুক্ততর করার একটা আন্তর্জাতিক পার্টনারশিপ আছে। সেই পার্টনারশিপে বাংলাদেশের অংশগ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করছি। এরপরে সরাসরি দুদকের বিষয়ে আমরা অবশ্যই আমাদের মূল দায়িত্ব যেটি ছিল সেটার দ্বিতীয় অংশ হচ্ছে দুদকের সংস্কার। দুদকের সংস্কার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তার মধ্যে প্রথম হচ্ছে যে দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিত প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক মর্যাদা নিয়ে আমরা চাই দুদকের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দুদকের কমিশনার নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো সুস্পষ্ট প্রস্তাবনা আমাদের করা হয়, প্রতিবেদনে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে 3 জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম একজন নারী সদস্য সহ আমরা 5 জনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সুপারিশ প্রণয়ন করেছি, এবং এই 5 জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে 4 বছর, বর্তমানে 5 বছর নির্ধারিত আছে। আমরা চাচ্ছি এটাকে 4 বছর করা হোক, তাতে দুদকের মধ্যে ভাইব্রেন্সি এবং ডাইনামিজম হবে বলে আমরা বিশ্বাস করি। এর পাশাপাশি আমরা চাই যে 5 জন হবেন, 5 জনের পেশাগত ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে করে সংশ্লিষ্ট খাতগুলোতে কোনো ক্ষেত্রের একের অধিক সদস্য না থাকে, কোনো প্রাধান্য না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা দীর্ঘদিন দেখেছি যে এক্ষেত্রে আমলাতন্ত্র, বিশেষ করে প্রশাসনের প্রাধান্য ছিল সবসময়, সেই জিনিসটা থেকে সরে আসতে হবে যৌক্তিক কারণে। তার কারণ হচ্ছে যে কাজ দায়িত্ব দুদকের সেগুলো প্রতিপালনের জন্য যে পেশাগত দক্ষতার প্রয়োজন, সেই সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিত্ব যদি সর্বোচ্চ পর্যায়ে না থাকে তাহলে সেটি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। আর তাছাড়া কমিশনারদের সংখ্যা বাড়ানোর কথা এই জন্য বলছি যে বাংলাদেশের দুর্নীতির ব্যাপকতা, গভীরতা এবং যে ধরনের দায়িত্ব দুদকের হাতে, সেটা 3 জনের জায়গায় 5 জনের হাতে নেতৃত্ব থাকলে সেটা সহজতর হবে। এরপর হচ্ছে যে আমরা যে আপনারা জানেন যে দুদকের আইনে কয়েকটি পেশার প্রতিনিধিত্ব কমিশনের জন্য নির্ধারিত আছে। আমরা তার সাথে 3টি অন্য যে পেশা উল্লেখিত ছিল না সেখানে অন্তর্ভুক্ত করার কথা বলেছি, যার মধ্যে আর্থিক প্রতিষ্ঠান, হিসাব নিরীক্ষা এবং সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধ। এই ধরনের ক্ষেত্রে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ এই কমিশনে নিযুক্ত হওয়ার জন্য বিবেচিত হতে পারবেন, এবং কারা সেটা করবেন সেটা পরবর্তী সুপারিশের মধ্যে আছেন। সেটা হচ্ছে যে কমিশনের একটা বাছাই কমিটি আছে, আপনারা জানেন আইনগতভাবে। এই বাছাই কমিটিকে আমরা নামকরণটা পরিবর্তন করতে বলছি, তার পিছনে যুক্তিটা আমরা পরে বলছি। এই বাছাই কমিটির নামকরণ হয়ে বাছাই ও পর্যবেক্ষণ কমিটি।
এবং সেই যুক্তিটা হচ্ছে বাছাইয়ের পাশাপাশি তারা যে বাছাই কাজটি করবেন সেটির পাশাপাশি তাদের উপরে আমরা আশা করছি দায়িত্বটা অর্পিত হবে, পরামর্শ দিচ্ছি, সুপারিশ করছি যে দায়িত্ব অর্পিত হবে যে দুদক যে তার দায়িত্ব তার উপরে অর্পিত দায়িত্ব পালন করছে সেটি কতটুকু কার্যকরভাবে হচ্ছে সেটার কোনো জবাবদিহিতার ক্ষেত্র বর্তমানে নেই। জবাবদিহিতার সুযোগ বর্তমানে নেই। যেটি আছে শুধুমাত্র বছরে একবার প্রতিবেদন জমা দিতে হয় রাষ্ট্রপতির কাছে, সেটা আসলে কাগজে দলিল ছাড়া কিছুই নয়। এর বাইরে তেমন কিছু জবাবদিহির ক্ষেত্র নেই দুদকের জন্য। এই জবাবদিহির দায়িত্বটা আমরা অর্পণ করতে চাচ্ছি আমাদের যে বাছাই কমিটির প্রস্তাব আছে সেটা তার হাতে। বাছাই কমিটিতে আমাদের যাদের মানে কম্পোজিশন হিসেবে যাদের নাম যাদের কথা আমরা বলছি তার মধ্যে হচ্ছে যে আমাদের বাছাই পর্যালোচনা কমিটির 7 সদস্যের হবে আমরা প্রস্তাব করছি। তারা হলেন প্রধান বিচারপতি ব্যতিরেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, যিনি পদাধিকার বলে এই কমিটির প্রধান হবেন, চেয়ারম্যান হবেন। দ্বিতীয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এরপর হচ্ছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং এর বাইরে হচ্ছেন আরো 3 জন সদস্য থাকবেন যারা জাতীয় সংসদের সংসদ নেতা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি এবং জাতীয় সংসদের বিরোধী দলের নেতা কর্তৃক প্রধান বিরোধী দলের নেতা কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি। এবং সর্বশেষ 7 নম্বর যিনি হবেন তিনি হচ্ছেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত দুর্নীতি বিরোধী সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের একজন নাগরিক। এই 7 জনের কমিটি বাছাই কমিটি এবং বাছাই ও পর্যালোচনা কমিটি নামে পরিচিত হবেন। তো বাছাই পর্যালোচনা কমিটি নিয়োগের ক্ষেত্রে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে যে প্রক্রিয়াটা অনুসরণ করবেন, পদ্ধতি অনুসরণ করবেন, তার মধ্যে আছে পত্রপত্রিকা অনলাইনের মাধ্যমে কমিশনার পদের জন্য আবেদন বা মনোনয়ন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। অর্থাৎ আমরা এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ওপেন প্রসেসের মাধ্যমে, কম্পিটিটিভ প্রসেসের মাধ্যমে হোক সেটা আমরা চাই। কারণ জাতির সাথে জনগণের জনকল্যাণে তার যে প্রতিষ্ঠান ভূমিকা পালন করে জনগণের অর্থে পরিচালিত, সেখানে জনগণের অংশগ্রহণ যত বেশি অন্তর্ভুক্ত করা যায় সেটাই উত্তম। এরপর যে বিষয়টি আছে, প্রত্যেকটি যে আবেদনগুলো পাবেন বা মনোনয়ন পাবেন সম্ভাব্য সকল প্রার্থীর সম্পদের হিসাব বিবরণী আবেদনকালে বা মনোনয়নকালে জমা দিতে হবে এবং সাথে পরিপূর্ণ জীবন বৃত্তান্ত দিতে হবে এবং রেফারি হিসাবে 2 জনের নাম প্রস্তাব করতে হবে। এবং এই যে যাদের মনোনয়ন বা যাদের প্রার্থিতা পাবেন তাদের মধ্যে থেকে কমিশন তাদের যে যোগ্যতার মানদণ্ড সেটাকে বিবেচনা সাপেক্ষে একটা কি বলে তালিকা প্রণয়ন করবেন, শর্ট লিস্ট আর কি যেটা বলা হয় প্রণয়ন করবেন এবং সেখানে সেই শর্ট লিস্টের উপর ভিত্তি করে তারা একটা মানে মূল্যায়ন মানদণ্ডের উপর ভিত্তি করে তারা প্রার্থীদেরকে নির্বাচিত প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য বা সাক্ষাৎকারের জন্য ধরেন বা ভাইভা পরীক্ষার মতো আর কি সেটার জন্য তাদেরকে সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে। এবং সেই সাক্ষাৎকারকালে অন্যান্য বিষয়ের পাশাপাশি যে বিষয়গুলো বাছাই কমিটি বিবেচনা করবেন সেটা হচ্ছে যে দুদকের কমিশনার বা চেয়ারম্যান নিযুক্ত যদি হন তাহলে তারা দুদক সম্পর্কে তাদের চিন্তা ভাবনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ইত্যাদি সম্পর্কে কমিশনের কাছে তারা বর্ণনা দিবেন বা তাদের উপস্থাপনা করবেন। তার উপর ভিত্তি করে কমিশন তখন এই বাছাই কমিটি কমিশনের জন্য প্রতিটি পদের জন্য প্রতিটি পদের কাছে 3টি করে নাম নির্ধারণ করবেন এবং সেই নামগুলো জনগণের জ্ঞাতার্থে 1 সপ্তাহের জন্য ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবেন। 1 সপ্তাহ উন্মুক্ত থাকবে, তারপর 1 সপ্তাহ পর যদি যে প্রতিক্রিয়া বা যে তথ্য অতিরিক্ত তথ্য যেগুলো সংগৃহীত হবে তার উপর ভিত্তি করে কমিটি নির্ধারণ করবেন প্রতিটি পদের জন্য 2টি করে নাম এবং সেই 2টি করে নাম রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন। তার উপর ভিত্তি করে রাষ্ট্রপতি সেই কমিশন গঠন করবেন। এই হচ্ছে যে পদ্ধতি, যে পদ্ধতি করে বাছাই কমিটি কমিশন গঠনের কার্যক্রমটার দায়িত্বটা পালন করে সম্পন্ন করবেন। আর কার্যক্রম পর্যালোচনার ক্ষেত্রে যে বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করছি দুদকের জন্য এবং বাছাই পরিচালনা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটি হচ্ছে যে প্রতি 6 মাস অন্তর দুদক তার কার্যক্রমের প্রতিবেদন তৈরি করে বাছাই পর্যালোচনা কমিটির নিকট উপস্থাপন করবেন, পেশ করবেন এবং এই প্রতিবেদনের বিষয়াবলী
পরিচালনা কমিটি একটা ফরম্যাট তৈরি করে দেবেন, তার উপর ভিত্তি করে সেই প্রতিবেদন তারা জমা দিবেন। তার মধ্যে যে বিষয়গুলি আবশ্যিকভাবে উল্লেখিত থাকবে তার মধ্যে আছে প্রাপ্ত অভিযোগের সংখ্যা, যাচাই বাছাই শেষে তদন্তে প্রেরিত অভিযোগের সংখ্যা, কী কারণে কতগুলো অভিযোগ আমলে নেওয়া হয়েছে বা হয়নি তার সংক্ষিপ্ত বিবরণ, দুর্নীতির ধরন ও মাত্রা অনুযায়ী তদন্ত বিচার কার্যক্রমে চলমান বিভিন্ন মামলার সংখ্যা, চলমান গোপন অনুসন্ধানের সংখ্যা ও ধরন, পত্রপত্রিকার প্রকাশিত গুরুতর এবং বৃহৎ আকারের দুর্নীতির অভিযোগ বিষয়ে দুদকের কার্যক্রমের বিবরণ, অর্থ পাচার সংক্রান্ত তথ্য তদন্ত ও বিচারের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন, রাষ্ট্রীয় সরকারি বিভিন্ন সংস্থার সহিত সহযোগিতার ব্যাপারে অবহিতকরণ, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের ব্যাপারে প্রতিবেদন এবং দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমন বিষয়ে অগ্রগতি, সর্বোপরি দুদকের দুর্নীতি প্রতিরোধক কার্যক্রমের উপর বিবরণ। এই বিষয়গুলো, এই 10টি বিষয়ের উপরে প্রতি 6 মাস পর পর এই কমিটির নিকট দুদক প্রতিবেদন দিবেন। এই প্রতিবেদন উপর নির্ভর করে আমাদের সেই কমিটি, যে প্রস্তাবিত কমিটি, তারা উন্মুক্ত শুনানির আয়োজন করবেন। সেখানে সাধারণ মানুষের প্রতিনিধিরা অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং সেখানে বিশেষ করে নাগরিক সমাজ, গণমাধ্যম, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের বক্তব্য প্রদানের সুযোগ থাকবে এবং শুনানি শেষে কমিটি তা লিখিত পর্যবেক্ষণ প্রকাশ করবে। তবে কমিটিকে নিশ্চিত করতে হবে যে শুনানির কারণে কোনো অবস্থায় যেন চলমান তদন্ত বা অনুসন্ধানের গোপনীয়তা লঙ্ঘিত না হয় এবং কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা সম্পর্কে আলোচনার সূত্রপাত না হয়। এটা ইন্টারন্যাশনাল গুড প্র্যাকটিস স্ট্যান্ডার্ড, আমাদের দেশের আইন অনুযায়ী সেটা। এবং কমিটি উক্ত শুনানিতে অনুসরণের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP যেটাকে বলা হয় সেটা তৈরি করবেন। তারপর ভিত্তি করে সবাইকে অবহিত করে শুনানি কার্যক্রমটি পরিচালিত হবে। এটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসেবে ভাবছি, যেটা দুদকের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে। অভিযোগ ব্যবস্থাপনার অনুসন্ধান, তদন্ত এবং বিচার, এই বিষয়ে আমাদের বিস্তারিত চ্যাপ্টার আছে। তার মধ্যে থেকে যে বিষয়গুলো আমরা উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে দীর্ঘসূত্রতা এড়ানোর জন্য এবং অভিযোগ ব্যবস্থাপনাকে আরো গতিশীল করার লক্ষ্যে আমরা কয়েকটি প্রস্তাবনা করছি। 2টি বিশেষ করে দুদকের জেলা বা বিভাগীয় কার্যালয়ে যাবা কর্তৃক প্রদত্ত সুপারিশ পুনরায় দুদকের প্রধান কার্যালয়ে যে প্রেরণ করার যে প্রথা এখন আছে সেটি বাতিল করতে হবে। এর মাধ্যমে দীর্ঘসূত্রতা নিয়ন্ত্রণ বা পরিহার করা যাবে। দুদক কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট মাত্রার নিচের অপরাধের অভিযোগের ক্ষেত্রে জেলা বা বিভাগীয় কার্যালয়কে অভিযোগ পরবর্তী পদক্ষেপের ক্ষমতা দেওয়ার জন্য আমরা সুপারিশ করছি। এরপর সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দুদকে অভিযোগ দায়ের করলে যত দ্রুত সম্ভব দুদক অভিযোগকারীকে অভিযোগের উপর গৃহীত ব্যবস্থা, অনুসন্ধান, তদন্ত বা নিষ্পত্তি কারণ সহ লিখিতভাবে অবহিত করবে, এই মর্মে একটা আইনি বিধান করতে হবে বলে আমরা সুপারিশ করছি। দুদকের যাচাই বাছাই কমিটি জাবাক আপনাদের সবার কাছে বোধহয় পরিচিত, সেটা এই ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতার স্বার্থে নিম্নলিখিত আমরা কয়েকটি বিষয় প্রস্তাব করেছি। তার মধ্যে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর বিধি 5-এর ক 5-এর 4 প্রয়োগের মাধ্যমে নিয়মিত বিরতিতে সম্ভব হলে প্রতি মাসে ন্যূনতম 2 বার জাবাক সমূহ পুনর্গঠন করা এবং একই ব্যক্তি যেন একাধিক্রমে দীর্ঘ সময় জাবাকের দায়িত্ব পালন না করে সেটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ এটি বিষয়। কারণ এটি আমাদের বিভিন্ন যারা পরামর্শ দিয়েছেন, যাদের সাথে কথা বলেছি, অভিজ্ঞতালব্ধ ব্যক্তিবর্গ, তাদের পক্ষ থেকে এই সুপারিশগুলো প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে আরেকটি হচ্ছে যে জাবাকের 3 সদস্যের মধ্যে একের অধিক প্রেষণে নিযুক্ত কর্মকর্তা যেন না থেকে সেটি নিশ্চিত করতে হবে। কারণ প্রেষণে কর্মকর্তাদের যে প্রভাব সেটা থেকে উত্তরণের জন্য দুদকের তফসিলপত্র প্রতিটি অপরাধের ক্ষেত্রে তদন্তপূর্ব আবশ্যিক অনুসন্ধানের ব্যবস্থা বাতিল করতে হবে। আপনারা জানেন যে তদন্তের আগে প্রথমে অনুসন্ধান করতে হয়, তারপরে তদন্ত, তারপরে প্রসিকিউশন। এই পর্যায়টার কারণে অনুসন্ধানের পর্যায়ে কোনো বাস্তবে কোনো আমরা ইতিবাচক ফল হয়েছে সেটা আমরা মনে করছি না এবং এটাকে মানে প্রক্রিয়াটাকে সহজতর করার জন্য এবং দীর্ঘসূত্রতা কমানোর জন্য এই যে বাধ্যতামূলকভাবে আবশ্যিকভাবে যে অনুসন্ধানের যে বাধ্যবাধকতা আছে সেটাকে বাতিল করতে হবে। লিখিতভাবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নিকট হতে অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য বা ইনফরমেশন প্রাপ্তির ক্ষেত্রে সরাসরি মামলা দায়ের করার জন্য দায়েরপূর্বক তদন্ত কার্যক্রম শুরু করতে হবে।
কগনাইজেবল এভিডেন্স থাকলে আছে বলে মনে করলেই, তথ্য আছে মনে করলেই সেটার উপরে তদন্ত কার্যক্রম শুরু করা যাবে মামলা করানোর সাপেক্ষে। অপরাধ সংগঠনের ব্যাপারে কোনো বার্তা বা মেসেজ প্রাপ্তির ক্ষেত্রে কিংবা অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য লিখিতভাবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নিকট প্রাপ্ত না হলে উক্ত তথ্য বা বার্তার গুরুত্ব বিবেচনায় দুদক গোপন অনুসন্ধান পরিচালনা করতে পারবে। আমরা আন্ডারকভার ইনকোয়ারি পৃথিবীর বিভিন্ন দেশে কার্যকরভাবে পরিচালিত হয়, আমরা সেটা প্রস্তাব করছি। দুদকের একটি প্রসিকিউশন পলিসি প্রণয়ন করতে হবে। এর মাধ্যমে অপরাধের মাত্রা ও জনস্বার্থ বিবেচনায় তফসিলভুক্ত অপরাধসমূহ কোন কোন ক্ষেত্রে দুদক কর্তৃক তদন্তযোগ্য হবে তা সুনির্দিষ্ট করতে হবে এবং অপরাপর ক্ষেত্রে দুদক অভিযোগসমূহ তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করবে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 20 ধারা সংশোধন পূর্বক পুলিশকে কমিশন কর্তৃক প্রেরিত অভিযোগে তদন্তের ক্ষমতা প্রদান করতে হবে। এরপর হচ্ছে দুর্নীতি দমন কমিশনের 32-এর ক 2004 যে আইন, তার 32-এর ক বিলুপ্ত করতে হবে। সেটি আপনারা জানেন যে সেটার মাধ্যমে জজ, ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। আমরা সেটাকে রহিত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব করেছি। বর্তমানে দুদকের যে সমস্ত জেলায় কার্যালয় রয়েছে সেগুলি প্রত্যেকটা জেলাতে যেখানে কার্যালয় আছে বর্তমানে সেখানে স্পেশাল জজ আদালত অনতিবিলম্বে প্রতিষ্ঠা করতে হবে এবং পরবর্তীতে আমরা সুপারিশ করেছি যে দেশের প্রতিটি জেলায় দুদকের কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং সেই প্রতি জেলায় যখন কার্যালয় প্রতিষ্ঠিত হবে প্রতিটি ক্ষেত্রে একইভাবে জজ আদালত, স্পেশাল জজ আদালত প্রতিষ্ঠা করতে হবে। দুদকের তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে প্লি বার্গেনিং ব্যবস্থা সম্ভাব্য ইতিবাচক নেতিবাচক ফলাফল নিবিড়ভাবে পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশের চর্চায় আমরা দেখেছি, বাংলাদেশের পক্ষে এটি পালনীয় সম্ভব বলে মনে করছি বা যথাযথ মূল্যায়ন সাপেক্ষে। সেটি হচ্ছে যে প্লি বার্গেনিং এর মাধ্যমে বিশেষ করে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং ক্ষুদ্র মাত্রার দুর্নীতিগুলোর ক্ষেত্রে এই বিষয়টা বিশেষ কার্যকর হয়ে থাকে, যে আমরা সেটাকে পরখ করার জন্য পরামর্শ দিয়েছি। আমাদের কয়েকটি সংস্থার সাথে তো যেটা ডিপার্টমেন্টাল আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে দুদকের কাজ করার কথা, সেটি বাংলাদেশে খুব একটা হয়নি। সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড, সিআইডি, বিএফআইও, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন কার্যালয়, এই ধরনের সংস্থাগুলোর সাথে দুদকের এমওইউর মাধ্যমে, সমঝোতা স্মারকের মাধ্যমে কোঅপারেশন বা সহযোগিতা এবং সমন্বয়ের উপায় অনুসন্ধানের জন্য ব্যবস্থা করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। একইভাবে অর্থ পাচারের ক্ষেত্রে প্রতিযোগিতা, বিশেষ করে উচ্চমাত্রার অপরাধ এবং অর্থ পাচারের ক্ষেত্রে প্রতিটি প্রয়োজনের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদা করে টাস্ক ফোর্স গঠন করার জন্য এই সংস্থাগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে আমরা সুপারিশ করেছি। একটি বিশেষ ক্ষেত্র আছে যেটা আয়কর আইনের 2003-এর 309 নম্বর যে ধারা, সেটিকে আমরা সংশোধন করতে বলছি এই কারণে যে এই ধারার বলে দুদক আয়কর সংক্রান্ত যে তথ্য সেগুলো আয়কর জাতীয় রাজস্বের কাছ থেকে বা কর বিভাগ থেকে পেতে পারে না আদালতের পূর্ববর্তী ছাড়া, যেটি কোনো অবস্থায় বাস্তবে সম্ভব নয়। কাজে এবং যেটা আগে একসময় সম্ভব ছিল, দুদক একসময় পেত, সেটা এই আইনের বলে সম্ভব হচ্ছে না। কাজে আমরা মনে করছি যে এই ধারাটি রহিত করা দরকার। অন্য যে বিষয়টি আমরা আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সেখানে আপনারা জানেন যে পাবলিক কন্ট্রাক্টিং বা সরকারি খাতে যে ক্রয়, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এক্ষেত্রে দুদকের সাথে দুদককে আমরা প্রস্তাব করছি সিএডি বা কন্ট্রোলার জেনারেল অফিস এবং আইএমইডি, যেটা পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত বিভাগের পর্যবেক্ষণ সংস্থা, তাদের সাথে পারস্পরিক সহযোগিতার চুক্তির মাধ্যমে বা এমওইউর মাধ্যমে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে, সেই সুযোগ সৃষ্টি করার সুপারিশ আমরা করেছি। দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, সেটি সম্পর্কে আমাদের বেশ কিছু সুপারিশ রয়েছে, যার মধ্যে দুদকের এখন বর্তমানে দুদকের মহাপরিচালকের সংখ্যা 8, আমরা সেখানে সেই সংখ্যাকে 12 বলছি। 12তে উন্নতি করতে হবে। দুদকের কাজের ব্যাপ্তি, গভীরতা এবং বিশেষ করে যে কাজের ক্ষেত্রগুলো সেগুলোকে বিবেচনায় নিয়ে এই অনুবিভাগগুলি হচ্ছে প্রশাসন, অর্থ ও মানব সম্পদ, প্রতিরোধ ও গণযোগাযোগ, তথ্য প্রযুক্তি, প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন, লিগ্যাল ও প্রসিকিউশন, তদন্ত 1, তদন্ত 2, বিশেষ তদন্ত 9,
সরি বিশেষ তদন্ত একটি 9 নম্বর অনুবিভাগ, মানি লন্ডারিং, তারপরে হচ্ছে গোপন অনুসন্ধান এবং 1, গোপন অনুসন্ধান 2 এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা। এই অভ্যন্তরীণ শৃঙ্খলা অন্য যে কোনো বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ, আমরা একটা অনুবিভাগ হিসেবে গঠন করার জন্য প্রস্তাব করেছি। এরপরে দুদকে জনবলের সংকট আছে, যে জনবল অনুমোদিত তার প্রায় 40% তাদের নেই। সেটা অনতিবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমরা যেই অনুবিভাগের প্রস্তাব করেছি 12টি, সেই অনুযায়ী জনবল কাঠামো নতুন করে ঢেলে সাজাতে হবে এবং তদ অনুযায়ী অনতিবিলম্বে তাদের প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জেলা এবং ইতিমধ্যে আমি বলেছি প্রতিটি জেলায় প্রয়োজনীয় লজিস্টিক এবং জনবলের সক্ষমতা সহ জেলা পর্যায়ের কার্যালয় সংখ্যা বাড়াতে হবে। প্রতিটি দেশের প্রতিটি জেলায় সেটি প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। এরপর হচ্ছে নিয়োগ, দুদকে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে সচিব এবং অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে আমরা যে প্রস্তাবনা করেছি, আপনারা জানেন যে সচিব সরকার থেকে প্রেষণে প্রেরণ করা হয়, যদিও আইনগতভাবে আছে দুদক সচিব নিয়োগ থেকে, কিন্তু সেটা বাস্তব প্রয়োগ হয় নাই। আমরা যেটা প্রস্তাব করছি সেটা হচ্ছে যে দুদকের সচিবের নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক এবং উন্মুক্ত প্রক্রিয়া বিধান করতে হবে। তবে সরকারি চাকরিতে যদি নিয়োজিত কোনো কর্মকর্তা বিজ্ঞাপিত পদের জন্য যোগ্য বিবেচিত হন, প্রমাণিত হন, তাহলে যেটা মাদার অর্গানাইজেশন আছে তার থেকে ছুটি নিয়ে তিনি নিযুক্ত হতে পারবেন। একইভাবে মহাপরিচালক ও পরিচালক পদের জন্য উন্মুক্ত প্রতিযোগিতা এবং উন্মুক্ত প্রক্রিয়া এবং প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে। শুধুমাত্র প্রেষণের বদলির মাধ্যমে নিযুক্ত পরিচালকের ক্ষেত্রে এটা উন্মুক্ত প্রতিযোগিতা প্রযোজ্য হবে না। আমরা এই ক্ষেত্রে যে বিষয়টি প্রস্তাব করেছি যে এই যে বিশেষ করে মহাপরিচালক এবং পরিচালক, আপনারা জানেন যে যারা আছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে এখন আমলাতন্ত্র বা প্রেষণে প্রেরিত প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সেই জায়গায় আমরা যেটা বলছি যে প্রথমত যেটা বলছি যে 60% মহাপরিচালকের পদ এবং 75% পরিচালকের পদ যারা দুদকে কর্মরত জনবল আছে তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী ক্ষেত্রে এক ধরনের কোটা পদ্ধতি চালু করতে হবে এবং বাকি পদগুলো উন্মুক্ত প্রতিযোগিতায়, তারা অবশ্য উন্মুক্ত প্রতিযোগিতার মানদণ্ডে যোগ্য বিবেচিত হবেন। এক্ষেত্রে শুধুমাত্র যাতে করে আপওয়ার্ড মোবিলিটির একটা স্কোপ থাকে, অর্থাৎ যারা অভ্যন্তরে কাজ করছে তাদের পেশাগত এবং প্রাতিষ্ঠানিক যে কমিটমেন্ট সেটাকে নিশ্চিত করার জন্য তাদের প্রমোশনের মাধ্যমে উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা করার জন্য আমরা এই পরামর্শটা করেছি। আর প্রেষণের ক্ষেত্রে 10% পদের নিয়োগ সর্বোচ্চ প্রেষণের নিয়োগের মাধ্যমে হতে পারে, এটি আমরা প্রস্তাব করেছি। তবে স্পেশালাইজড ক্ষেত্র, যেটা তদন্ত প্রসিকিউশন ও বিচারের সাথে যদি নিয়োগ দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এই এটা ক্যাপটা প্রযোজ্য হবে না, 10% বিষয়টি প্রযোজ্য হবে না, কারণ সেটি আবার অন্যভাবে অপরিহার্য বলে আমরা বিবেচনা করেছি। দুর্নীতি দমন কমিশনের আইনে আপনারা জানেন যে স্থায়ী প্রসিকিউশন ইউনিট থাকতে হবে, এটা উল্লেখিত আছে, কিন্তু হয়নি এখনো পর্যন্ত। আমরা সেটার জন্য প্রস্তাব করেছি পর্যায়ক্রমে 5 থেকে 10 বছরের মধ্যে প্রত্যক্ষভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে প্রসিকিউশন ইউনিট নিজস্ব দুদকে ডেভেলপ করতে হবে। এবং সেটার জন্য আমরা তিনটা স্টেজের কথা বলেছি, 10 থেকে 20% হারে এটা 5 থেকে 10 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। দুদকের সার্বিক কার্যক্রম বিশেষত অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও প্রসিকিউশন সংক্রান্ত কার্যাদি পুরোপুরি সম্পূর্ণভাবে অটোমেশন করতে হবে, এন্ড টু এন্ড অটোমেশন করতে হবে, যেটি অত্যন্ত অপরিহার্য। তার মাধ্যমে দক্ষতা এবং বিশেষ করে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। দুদকের একটা ডিজিটাল ফরেন্সিক ল্যাব আছে, আপনারা জানেন, কিন্তু সেটা কোনো কার্যকর নয়। এটা লোকবল এবং সক্ষমতা বৃদ্ধি করতে হবে এর মাধ্যমে, এবং সেটার কার্যকরতা নিশ্চিত করতে এবং এটার নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে, বিচারিক প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিশ্চিতের লক্ষ্যে এই প্রসিকিউশন ল্যাবটি সরাসরিভাবে দুদকের চেয়ারম্যানের কাছে রিপোর্টেবল হবে। দুদক চাকুরি বিধিমালা 2008-এর 54(2) আপনারা অনেকেই জানেন, সেটাকে বিলুপ্ত করতে হবে বলে আমরা মনে করি, কারণ এটি বৈষম্যমূলক এবং একটি দুদকের কর্মীদের মধ্যে এক ধরনের শঙ্কা, স্থায়ীনতার
ঝুঁকি সৃষ্টি করেছে, আমরা মনে করি যে এই ধারাটি বাতিল করা উচিত। দুদকের নিজস্ব তহবিল ফাইন্যান্সিয়াল মানে আর্থিক বিষয়ে আমাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে। মূলত এই কথাটাই যে আমরা চাই দুদক যেন পরিপূর্ণভাবে আর্থিকভাবে স্বাধীন এবং সক্ষম হয়। সেই লক্ষ্যে আমরা যেটা প্রস্তাব করছি, দুদকের একটা নিজস্ব তহবিল থাকবে এবং সেই তহবিলে দুইটা উপাদান থাকবে। একটি হচ্ছে যে দুদকের প্রস্তাবিত যে বাজেট সরকার অনুমোদন করে থাকে, সেই বাজেটের পুরো অর্থ এই তহবিলে সরাসরি জমা হবে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে এর বাইরে দুদকের মামলায় আদায়কৃত জরিমানা বা বাজেয়াপ্তকৃত অর্থের ন্যূনতম 10% এই তহবিলে জমা হবে। যে তহবিলটা ব্যবহারের পরিপূর্ণ স্বাধীনতা দুদকের থাকবে এবং মূলত আমরা যেটা প্রস্তাব পরবর্তীতে যেটা করেছি, এই তহবিল থেকে দুদকের যারা দক্ষতার পরিচয় দিবে, সক্ষমতার পরিচয় দিবে, নৈতিকতা সততার পরিচয় দিবে এবং দৃষ্টান্তমূলকভাবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখতে, প্রণোদনার ব্যবস্থা থাকতে হবে। দুদকের কর্মীদের জন্য বেতন কাঠামো আলাদা নিজস্ব বেতন কাঠামো তৈরি করতে হবে। আমরা মনে করি যে দুদকের যে, এবং এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদকের কর্মীরা যে দায়িত্ব পালন করে থাকে, দুদক প্রতিষ্ঠান হিসেবে যে মর্যাদা থাকার কথা, যে ধরনের গুরু দায়িত্ব তাদের উপরে, সেটি যে জাতীয় বেতন কাঠামো তার ন্যূনতম পক্ষে দ্বিগুণ হওয়া উচিত বলে আমরা মনে করি। শুধু বেতন কাঠামো এবং নিয়মিত ইনক্রিমেন্ট সেটাই যথেষ্ট নয়, এটার সাথে ঝুঁকি ভাতা এবং অন্যান্য প্রণোদনা তাদেরকে নিশ্চিত করতে হবে, যাতে করে দুদকের কর্মী হিসেবে তার একটা সেন্স অফ প্রাইড এবং ওনারশিপ, যাদের মধ্যে একটা গর্ববোধ থাকে, তারা একটা ভালো কাজ করছে সেই ক্ষেত্রে। কিন্তু এটা বিনা শর্তে নয়, বিনা শর্তে নয় এই অর্থে যে দুদকের আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে, এটা ইতিমধ্যে আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়েছি, অতি দ্রুত যেটা কাজ করতে হবে, দুদকের যারা সরকারি সহায়তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন তদন্ত বা গোয়েন্দা সংস্থার সহায়তায় একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে দুদকের মধ্যে ইতিমধ্যে যারা দুর্নীতিবাদ বা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, অপরাধের অনিয়মের সাথে সংশ্লিষ্ট কর্মীরা আছেন, যেটি মোটামুটি সকলেরই জানা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দুদক থেকে বহিষ্কার করতে হবে। শুধু তাই নয়, আমরা বলছি তাদেরকে ফৌজদারি বিচারে সুপর্দ করতে হবে। এটা দৃষ্টান্ত স্থাপনের জন্য যে দুদকে ভবিষ্যতে আর কখনোই কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি গ্রহণযোগ্য হবে না। এটি হচ্ছে যে দৃষ্টান্ত স্থাপন করা এবং পরবর্তীতে পাশাপাশি এটিকে ভবিষ্যতে যেন এটা না হয় সেটি প্রতিরোধের লক্ষ্যে আমরা যেটা বলছি, দুদকের যে বর্তমানে একটি অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি নামে একটা কমিটি আছে, সেটা সম্পূর্ণভাবে বাস্তবে অকার্যকর, তেমন কিছু ভূমিকা রাখতে পারেনি। সেই কমিটিকে আমরা শৃঙ্খলা অনুবিভাগ হিসেবে গঠন করতে বলেছি, যেটা আমরা 12টি অনুবিভাগের মধ্যে একটি হচ্ছে শৃঙ্খলা অনুবিভাগ, সেটি গঠন করার জন্য বলছি। এবং সেই বিভাগের দায়িত্ব হবে নিজস্ব লোকবল এবং বিভিন্ন প্রতিরক্ষা গোয়েন্দা ও আইন প্রক্রিয়া সংস্থা হতে প্রেষণে আগত, বেসনে বদলির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত লোকবলের সমন্বয় গঠিত হবে। এবং এই বিভাগটি কি করবে, দুদক কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য আচরণবিধি প্রতিপালন নিষেধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং এই লক্ষ্যে প্রয়োজন বোধে কাউন্টার ইন্টেলিজেন্সের আশ্রয় নেবে। দুদক কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি সহ বিভিন্ন অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিপন্থী কাজের গোপন অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করবে এবং দুর্নীতি দমন কমিশনের চাকরি বিধিমালা 2008 অনুসারে দাখিলকৃত সম্পদ বিবরণী সকল দুদকের কর্মীদের সম্পদ বিবরণীর ব্যাপারে প্রয়োজনীয় অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যেটা একটা নিয়মিত কার্যক্রম হবে। যে শৃঙ্খলা অনুবিভাগের নিয়মিত কার্যক্রম, এটা কোনো সিঙ্গেল শট না, যাতে পুরো প্রতিষ্ঠানে একদিক থেকে আমরা বলছি তাদের ইনসেন্টিভ বা প্রণোদনা থাকতে হবে সর্বোচ্চ মানের, আবার একইভাবে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, জবাবদিহিতার মানদণ্ড নিশ্চিত করতে হবে। এটা দুইটির সমন্বয়ে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আমরা একটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, এটা আশা করতে পারি। এর বাইরে আমরা সর্বশেষ যে ক্ষেত্রটি নিয়ে আমাদের প্রস্তাবনার মধ্যে বা প্রতিবেদনে গুরুত্ব সহকারে আমরা প্রস্তাব করেছি, তার মধ্যে সেটি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রম। আপনারা জানেন যে দুর্নীতি শুধুমাত্র নিয়ন্ত্রণ নয়, একটু প্রতিরোধের দরকার। সেই লক্ষ্যে আমরা প্রথম যে প্রস্তাবটি করেছি সেটা হচ্ছে মূলত যে ওদের কিছু কার্যক্রম আছে বিক্ষিপ্তভাবে অ্যাডহক ভিত্তিতে, কিছু কিছু শিক্ষার্থীদের সাথে কার্যক্রম আছে, জনগণের সম্পর্কে উদ্যোগ প্রোগ্রামে একটি উদ্যোগ আছে। এই বিষয়গুলি যথেষ্ট নয়, এগুলোকে একটা ইন্ডিপেন্ডেন্ট বা নিরপেক্ষ বিশ্লেষণের উপর ভিত্তি করে
দুর্নীতি প্রতিরোধক কৌশল প্রণয়ন করতে হবে, তার উপর ভিত্তি করে বাৎসরিক ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করে তাদের প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে থেকে বেশ কিছু, আমি আর সময় নিতে চাচ্ছি না, কয়েকটি বিষয় এখানে আমরা বুলেট পয়েন্ট হিসেবে উল্লেখ করেছি, যার মধ্যে যে কার্যক্রমগুলো দুদক করা উচিত বলে আমরা মনে করি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে। বিশেষ করে যে কথাটি মনে রাখতে হবে, দুদকের এবং আমাদের সাধারণ সকল প্রতিষ্ঠান এবং পুরো সমাজের, যেটা হচ্ছে এটা শুধুমাত্র শাস্তিযোগ্য অপরাধ নয় দুর্নীতি, বরং একটা সামাজিক, সাংস্কৃতিক এবং সকল ধর্মীয় মানদণ্ডে একটি অগ্রহণযোগ্য, ভিন্ন, বৈষম্যমূলক, ধ্বংসাত্মক ও বর্জনীয় ব্যাধি। এবং এই যে মানসিকতা, এই মানসিকতার বিকাশের লক্ষ্যে সকল সম্ভাব্য আকর্ষণীয় উদ্ভাবনী মাধ্যম প্রক্রিয়া অনুসরণ করে কৌশলগত এবং টেকসই প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এবং বিশেষ করে আমরা আমাদের প্রস্তাবনার মধ্যে আছে, যেমন তরুণ প্রজন্মের জন্য টার্গেটেড সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হবে, তরুণদের ভাবনায়, তরুণদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালিত করতে হবে, দুদকের যে দুঃপ্রক যে আছে সেটা সংস্কার করতে হবে। এই ধরনের বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা করেছি। পাঠ্যপুস্তকে দুর্নীতি বিরোধী, দুর্নীতি বিষয়ক, দুর্নীতি নেতিবাচক প্রভাব বিষয়ক উপাদান সংযুক্ত করতে হবে প্রাথমিক থেকে ক্লাস 11 পর্যন্ত। এরপরে আবার শিক্ষা পর্যায়ে, কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিভিন্ন ধরনের দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি যেটা বলছি যে দুদকের যে হটলাইন আছে, সেই হটলাইন নাম্বারটি সকল পাঠ্যপুস্তকের মাধ্যমে এবং অন্যান্য সোশ্যাল মাধ্যম, মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে, যাতে করে মানুষ এখানে অভিযোগ করতে উৎসাহিত হয়। এই বিষয়গুলো আমাদের দুদকের প্রচারণামূলক কার্যক্রম বা প্রতিরোধমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত হতে হবে। সর্বশেষ আমরা যে প্রস্তাবনাগুলো করেছি, আমরা 47 দফা প্রস্তাব করেছি। এর মধ্যে অবশ্যই 47 মতো থাকে, এর মধ্যে আরো কোনো উপদফা আছে, সব মিলিয়ে 47টি। এই দফাগুলো বাস্তবায়নের জন্য, সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা একটা পথরেখা প্রস্তাব করেছি, যেটি আমাদের মূল প্রতিবেদনে আছে। পথরেখাটির মধ্যে আমরা 3টি পর্যায়ে বা বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশ করেছি। একটি হচ্ছে স্বল্প মেয়াদে, যেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করা যায়, বিশেষ করে দুদকের হাতে মানে প্রতিপালনযোগ্য যে প্রস্তাবনাগুলো আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাস্তবায়নযোগ্য যে প্রস্তাবনাগুলো আছে, সেগুলো আছে 6 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য। এরপরে 1.5 বছর, 18 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য বেশ কিছু প্রস্তাবনা আছে, এবং কিছু আছে প্রস্তাবনা যেগুলো 3 থেকে 5 বছর লাগতে পারে।